আমাদের হচ্ছে প্রথম হচ্ছে রাশি। রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। তাকে কি বলি আমরা? রাশি। তাহলে আমি লিখতে পারি না যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাই কি বলে? রাশি বলে। আচ্ছা, এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাবে বলছি আমরা? দুই ভাগে। তো আমরা রাশির যদি প্রকারভেদ দেখতে যাই তাহলে একটা আসে তোমার স্কেলার রাশি। স্কেলার রাশি বা কি বললাম আমরা? আমাদের রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, অথবা তোমার এটাকে বলা হয় অদিক রাশি। কি রাশি বলা হয়? অদিক রাশি। স্কেলার রাশি বা অদিক রাশি। আরেকটা আছে তোমার ভেক্টর রাশি বা দিক রাশি। এখন আমার স্কেলার রাশি বা অদিক রাশি কি আসলে? আমরা প্রথমে কি বলছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে আমাদের স্কেলার রাশি বা অদিক রাশি হবে এরকম যে যেই সকল রাশিকে শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ করা যায় এবং দিকের প্রয়োজন হয় না তাকে আমরা অদিক রাশি বা স্কেলার রাশি বলি। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি? যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না তাকে হচ্ছে আমরা কি বলি? স্কেলার রাশি বা অদিক রাশি। অথবা তুমি লিখতে পারো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি, তাকে হচ্ছে কি বলি? আমরা স্কেলার রাশি বলি। কিন্তু দিকের প্রয়োজন হয় না তাকে স্কেলার বা অদিক রাশি বলে। তাহলে আমরা স্কেলার রাশি বা অদিক রাশি কি বলতেছি? যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা স্কেলার রাশি বা অদিক রাশি বলতেছি। তাহলে ভেক্টর রাশি বা দিক রাশি কি হবে? ভেক্টর রাশি হবে যে যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য আমার মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি অথবা দিক রাশি বলি। তাহলে আমরা কি লিখতে পারি? যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর অথবা দিক রাশি বলি। আচ্ছা, তাহলে আমাদের এইখানে দেখো যে স্কেলার রাশি বা অদিক রাশির উদাহরণ থাকতে পারে, ভেক্টর রাশি বা দিক রাশির উদাহরণ থাকতে পারে। যেমন ধরো আমরা এই উদাহরণগুলো আমরা সামনে আস্তে আস্তে যখন পড়বো তখন হচ্ছে উদাহরণগুলো তোমার কাছে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন হচ্ছে যদি লিখে দিই সেটা তোমার হচ্ছে মুখস্থ রাখতে হবে, বাট আমরা যখন হচ্ছে সামনে পড়বো তখন হচ্ছে আমাদের কি হবে? তখন আমাদের
মুখস্থ করতে হবে না। তাহলে আমি জাস্ট শুধু যদি বলি যে আমি হচ্ছে একটা তোমার ওজন মাপবো, আমার কি মাপবো, ওজন মাপবো। তাহলে আমি যদি বলি আমার ওজন কত কেজি, 50 কেজি, তা আমার ভর কত কেজি, 50 কেজি আমি বলতেছি না। তাহলে আমি যে ভর বলতেছি 50 কেজি, আমার কি 50 কেজি ভর কোন দিকে, আমাদের দিক কয়টা, 4টা না, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে আমি কি বলি যে আমার ভর হচ্ছে উত্তর দিকে এত কেজি? আমি কখনোই বলি না। তাহলে আমাদের ভরটা শুধুমাত্র মান, আমার শুধুমাত্র মান নির্দেশ করছে এখানে ভর। তাহলে ভর হচ্ছে কোন রাশির উদাহরণ হবে দেখো তো, স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভর হবে আমাদের স্কেলার রাশির উদাহরণ। তাহলে মানের শুধুমাত্র কি আছে, ভরের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই। তাহলে আমাদের ভর কি রাশি, স্কেলার রাশি। ভর লিখতে পারি। আবার ধরো আমি বলতেছি কি যে এখন হচ্ছে ঘড়িতে বাজতেছে কতটুক, সন্ধ্যা, মানে রাত হচ্ছে 8টা 20 বাজতেছে, 8টা 20 মিনিট। এখানে কি বলতেছি যে ঘড়ি কোন দিকে কত মিনিট বাজতেছে? বলি না, আমরা বলি কি 8টা 20 মিনিট। তাহলে কি আমাদের সময়েরও কোনো দিক নির্দেশ করতেছি না আমি। তাহলে সময়টা আমার কোন রাশি? সময় হচ্ছে আমাদের স্কেলার রাশি। আবার আমি বলতে পারি দূরত্ব, আবার বলতে পারি হচ্ছে দ্রুতি। ঠিক আছে? তো সিমিলার ভাবে এখানে যদি আমি উদাহরণ লিখতে যাই, এখানে হবে ধরো স্মরণ, বেগ, আরো আছে। আমরা যখন সামনে চ্যাপ্টারগুলো পড়বো তখন যখন আমরা দ্রুত কাকে বলে, স্মরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, বেগ কি, এগুলো যখন আমরা পড়বো আস্তে আস্তে, তখন আমি বলে দেবো ওই সময় যে এটা হচ্ছে তোমরা স্কেলার রাশি বা ভেক্টর রাশির উদাহরণ। তখন তোমরা এখানে কি করবা, উদাহরণের জায়গাতে ওগুলা লিখে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রাশি কাকে বলে, রাশি কত প্রকার, এবং রাশি 2 প্রকার, আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই 2টা রাশির ভিতরে কোনো সমস্যা আছে কারো? সবাই এতটুকু ক্লিয়ার? তোমাদের স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে এইটা তোমার হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ততে আসে, বুঝছো? তাহলে এতটুকু সবার ক্লিয়ার হয়েছে না? তাহলে আমি এতটুকু মিশাই ফেললাম। হ্যাঁ, আচ্ছা, দেখি তোমরা কি করছো, এখানে কমেন্টে কি লিখছো, সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা ইয়াসিন, যা পড়াবেন ওইটা থেকে যেহেতু প্রশ্ন হবে তাহলে প্রশ্ন দিয়ে দাও। এই যে ভাইয়া ধরো আমি কি লিখছিলাম, রাশি লিখছিলাম না? তো এখন রাশি কাকে বলে, এটা কোশ্চেন যদি আসে রাশি কাকে বলে তাহলে লিখতে পারবা না। আবার ধরো এই যে স্কেলার রাশি, স্কেলার রাশি সংজ্ঞা লিখছি না আমি, তোমাকে বলবে স্কেলার রাশি বলতে কি বুঝাই, ওটাই অ্যান্সার। তারপর আমি বলতে পারি না যে হচ্ছে তোমার ভেক্টর রাশি বলতে কি বুঝাই, ওটাই হচ্ছে ওখানে কি হবে অ্যান্সার। ইয়াসিন, বুঝতে পারছো তুমি? আচ্ছা, এইবার আমরা যাব, আমাদের আরেকটা কোশ্চেন আসে এরকম যে একক ভেক্টর বলতে কি বুঝাই। কি বলছি আমরা, একক ভেক্টর বলতে কি বুঝাই? একক ভেক্টর বলতে কি বুঝাই? তাহলে একক ভেক্টর কি আসলে? যে সকল ভেক্টরের মান 1, কি বলছি আমরা, যে সকল ভেক্টরের মান 1 অথবা একক, তাকে একক ভেক্টর বলে। আচ্ছা, এটা আরো সুন্দরভাবে লেখা যায় যে কোনো, তুমি এতটুকু লিখলেও হবে, ঠিক আছে? এখানে আরেকটু সুন্দরভাবে লেখা যায় এরকম যে তোমার ধরো যে কোনো একটা ভেক্টরের মান শূন্য না, কোনো একটা ভেক্টরের মান কি বলছি আমরা, শূন্য না।
তো ওই ভেক্টরটাকে যদি আমি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। তাহলে আমি ধরলাম যে এ একটা ভেক্টর, কি বলছি আমরা, এ একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর চিহ্ন, ঠিক আছে। ভেক্টর সাইন এভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে, এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার কি ভেক্টর সাইন। হ্যাঁ, তো আমি ধরলাম যে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এবং এই ভেক্টরটা হচ্ছে তোমার শূন্য ভেক্টর না, মানে এই ভেক্টরের মানটা শূন্য না। তাহলে আমি এটার সঙ্গে আরেকভাবে দিতে পারি এরকম, যে কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয়, কোনো ভেক্টর এর মান যদি শূন্য না হয়, কি বলছি আমরা, শূন্য না হয়, তবে ওই ভেক্টরকে উক্ত ভেক্টরের মান দ্বারা ভাগ করলে তাকে একক ভেক্টর বলে। একে ছোট হাতের এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, ধরো আমরা বলছিলাম কি এ একটা ভেক্টর, কি বলছি আমরা, এ একটি ভেক্টর। তাহলে এর একক ভেক্টর কি হবে, এর একক ভেক্টর হবে এ ভেক্টর। এ ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেইটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এখন আমি এ ভেক্টর জানি, এ ভেক্টরটা আসলে কি, তারপরে তোমার এ মানটা কোথা থেকে নিয়ে আসবো, এগুলো সবই আমরা দেখবো আস্তে আস্তে। জাস্ট ওইগুলাতে আমরা ঢোকার আগে এই সব বেসিক কথাবার্তাগুলো তোমাকে জানতে হবে অবশ্যই। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে, একটু আমাকে জানাই দাও, আমি তোমাদের কমেন্টগুলো চেক দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিসকাত। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা দাঁড়াও, আগে দেখি তোমরা কে কে শেয়ার দিছো, কজন টাইম লাইনে শেয়ার দিছো একটু দেখে আসি। কিরে 12 জন আছিস, তোরা কেউ শেয়ার দিস নি এখনো? ভাগ করলে যে মানটা পাবো সেটাকে আমরা একক ভেক্টর বলি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবার? এবার আসো নাল ভেক্টর, কি বলছি আমরা, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে, এরকম কোশ্চেন থাকতে পারে অতি সংক্ষেপে উত্তর। হ্যাঁ, তাহলে এটার উত্তর কি হবে আমাদের, যেই সকল ভেক্টরের মান শূন্য, যেই সকল ভেক্টরের মান
শূন্য সেই সকল ভেক্টরকে নাল ভেক্টর বলে। ভেক্টর বলে। আচ্ছা, এতটুকু সবার বুঝতে পারছো তো, তাই না? এইবার আমরা হচ্ছে পড়বো যেটা, সেটা হচ্ছে তোমার, দাঁড়াও কি আছে, আয়ত একক ভেক্টর। কি বলছি আমরা? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বলতে কি বোঝায়? এখন আয়ত একক ভেক্টর আমরা হচ্ছে সবসময় পড়ে আসছে যে আমাদের হচ্ছে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। কি অ্যাক্সিস? আমরা বলছিলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমাদের কিন্তু আরেকটা অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। সেটা কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। তাহলে আমাদের অ্যাক্সিস কয়টা? তিনটা, এক্স ওয়াই এবং জেড। তাহলে আমরা এক্স ওয়াই জেড কিভাবে নেব একটু দেখে আসি। ধরো আমি একটা ঘনক আঁকাইছি, ঠিক আছে? এখান থেকে আমি যে কোনো তিনটে অ্যাক্সিস রাখবো, বাকিগুলা মিশাই ফেলবো। ওকে, ধরো এইখানে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো সিমিলার ওয়েতে যদি চিন্তা করো, এইটা যদি জেড হয় এটাও জেড অ্যাক্সিস, এটাও জেড অ্যাক্সিস, এটা এক্স হইলে এটার সমান্তরালকে এটাও এক্স অ্যাক্সিস, এটাও এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা জেড অ্যাক্সিস। ওকে, তাহলে আমি বাকিগুলো সব মিশিয়ে ফেলতেছি। তাহলে আমরা কয়টা অ্যাক্সিস পাইছি? এখানে তিনটা অ্যাক্সিস পাইছি না? আচ্ছা, তাহলে এইটাকে বলতেছিলাম আমরা জেড অ্যাক্সিস, এটা বলতেছিলাম এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের কয়টা অ্যাক্সিস পাইছি? তিনটা, ঠিক আছে? এখন লাস্ট লাইনটা পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা ওবায়দুল্লাহ রনি, লাস্ট লাইন বলতে কি এটা বুঝাচ্ছ? আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? একটু কাইন্ডলি বলো তো। ওবায়দুল্লাহ রনি, একটু আমাকে বলো যে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না লেখা? শেয়ার করতে পারি না। শেয়ার করতে পারো না কেন? আচ্ছা, রনি ঘুমাই গেছে। হ্যাঁ, ওবায়দুল্লাহ রনি ঘুমাই গেছে। তো এখন দেখো এখানে বলছে যে এই যে তিনটা অক্ষ আমরা পাচ্ছি, এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে আমরা বলি কত? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি আমার জেড না থাকে তাহলে এটাকে বলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এই তিনটা কিন্তু ধনাত্মক অক্ষ আছে। এটা কি আমাদের? এটা এক্সটাও ধনাত্মক বরাবর, যে ওয়াইও ধনাত্মক, জেডও ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে আয়ত একক ভেক্টরটা হচ্ছে তোমার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর বরাবর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আচ্ছা, এখন দেখো এখানে আমরা তিনটা অক্ষ পাইছি ধনাত্মক, এইটুকু আমার ক্লিয়ার।
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে এক্স ওয়াই জেড স্থানাঙ্ক বলি না আমরা, এটা হচ্ছে কার্তেশীয়। হ্যাঁ, স্থানাঙ্ক তোমার হচ্ছে দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আমাদের পোলার স্থানাঙ্ক এখন লাগবে না। হ্যাঁ, তোমরা যখন ম্যাথ 1 পড়বা তখন মেবি হচ্ছে পোলার স্থানাঙ্ক ওখানে পড়াবে, ওখানে লাগবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে লাগতেছে না। তো এখানে আমরা কি বলতেছি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড কি পাইছি আমরা, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বরাবর আমরা তিনটা একক ভেক্টর চিন্তা করি। কি করি আমরা, তিনটা একক ভেক্টর চিন্তা করি। তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর চিন্তা করি আমরা। কি করি আমরা, চিন্তা করি। তাহলে এই যে চিন্তা করতেছি আমরা, একেই বলতেছি কি আমাদের চিন্তা করা হয়, তাকে আমরা কি বলতেছি, আয়ত একক ভেক্টর। এতটুকু ক্লিয়ার সবার তোমাদের? চিন্তা করা হয় তাকে আমরা কি বলি, আয়ত একক ভেক্টর। এখন এখানে বিষয় হচ্ছে, কোশ্চেন আসতে পারে এরকম যে ভাই আমরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর চিন্তা করলাম, তো একক ভেক্টর তিনটা কই আসলে, একক ভেক্টর তিনটা কই? তা আমরা এক্স অক্ষ বরাবর আমরা আয়ত একক ভেক্টর চিন্তা করি হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি আমরা জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর চিন্তা করি কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কি বলছি আমরা, এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের আয়ত একক ভেক্টর কি হবে আমাদের একটু বলো তো, লিখতে পারি না আমরা, এক্স অক্ষের আয়ত একক ভেক্টর আই ক্যাপ। তাহলে ওয়াই অক্ষের আয়ত একক ভেক্টর কি নিছি আমরা, জে ক্যাপ। তাহলে জেড অক্ষের আয়ত একক ভেক্টর কে ক্যাপ। এতটুকু সবার ক্লিয়ার হচ্ছে তোমাদের? এতটুকু ক্লিয়ার হচ্ছে সবার? আয়ত একক ভেক্টর পুরোটা ক্লিয়ার? আচ্ছা, একক ভেক্টরের কথা বলছিলাম যে লাস্ট লাইনটা আমি বুঝি নাই। আচ্ছা, আমি একক ভেক্টর আবার রিপিট করব একটু পরে, সমস্যা নাই। তুমি এটা বুঝছো সবাই? এটা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাই দাও প্লিজ। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? একটু দেখো। আচ্ছা, এটুকু সবার আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো তোমাদের কাজ কি দিছি, তোমাদের হচ্ছে যা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার প্রথম পর্বের যে গ্রুপটা আছে ওখানে সুন্দর করে নোট ডাউন করে কি করবা, ওখানে পোস্ট করে দিবা কালকের ভিতরে। হ্যাঁ, কালকে তোমাদের হয়তো অন্য ক্লাস হবে অথবা ফিজিক্স ক্লাসও হইতে পারে, তো সেই ক্লাস হওয়ার আগে কিন্তু তোমরা সবাই ওখানে কি করবা, পোস্ট করবা। ওকে, তাহলে আমি এতটুকু মিশিয়ে ফেললাম। ওকে, তোমাদের যে আয়ত একক ভেক্টরটা অনেকবার আসছে তোমাদের, বুঝছো, পরীক্ষায়, ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অনেকবার আসছে। এবার আমরা পড়বো যে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়। কি বলছি আমরা, অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়?
আচ্ছা ওবায়দুল্লাহ, তুমি হচ্ছে মেবি আমাদের টেলিগ্রাম পেইড গ্রুপে আছো। আর তুমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি তোমাকে একক ভেক্টরটা সুন্দর করে ওখানে তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হবে? প্রসঙ্গ, এটার উত্তর কি হবে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর কি বলছি আমরা? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, মূলবিন্দুর সাপেক্ষে কি, মূলবিন্দুর সাপেক্ষে কি বলছি আমরা? কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে, কি বলছি আমরা? যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলে বলো তো একটু? তাকে অবস্থান ভেক্টর বলে। তাই কি বলে? তাকে অবস্থান ভেক্টর বলে, ঠিক আছে? একে আর দ্বারা প্রকাশ করা হয়, একে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে বলছি আমি। তাহলে ধরো আমি একটা কোঅর্ডিনেট চিন্তা করলাম, এটা হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে আমার মূলবিন্দু, 0 0 বিন্দু ধরলাম। তাহলে এটা কি আমাদের মূলবিন্দুকে আমি ও দ্বারা প্রকাশ করতেছি। কি দ্বারা? ও দ্বারা। তা আমি এখানে একটা মনে করো পয়েন্ট চিন্তা করলাম, সেটা হচ্ছে পি। সেটা কি করলাম আমরা? পি। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। কি বলতেছি আমরা? এক্স ওয়াই। তাহলে আমি এই মূল বিন্দু থেকে প্রথমে আমি দেখো তো এই পর্যন্ত আসবো না, আমি এটা ধরলাম আমরা, কি ধরবা বলো? কি ধরবা? এটা ধরো আমি ধরলাম এম পয়েন্ট। কি ধরলাম আমরা? এম। আবার দেখো তো যখন আমি এই দিকে টান দিতেছি, আমি এন পয়েন্ট ধরলাম। কি ধরলাম? এন। আমার বিন্দুটা কোন জায়গা? এই জায়গা। তাহলে দেখো আমি যখন এখান থেকে চিন্তা করব আমার বস্তুটা কি আছে, এই বরাবর আছে না? তাহলে এইটা, তাহলে ও এম। আমার এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে বস্তুটা? ও এম বরাবর, ও এম পর্যন্ত গেছে না? আবার ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? এই জায়গাতে। তাহলে ও এন। কি বলছি আমরা? ও এন। তাহলে এখন যদি আমি বলি তোমাকে, ধরো যে আমি প্রথমে কোথায় গেছি? প্রথমে ও থেকে এম এ গেছি। তাহলে আমি বলতেছি না ও এম, ও এম পর্যন্ত গেছি। এরপরে কোথায় গেছি? এম এন। কোথায় গেছি আমরা? আমরা এখান থেকে এমপিতে গেছি। তাহলে এম পি। এখন আমি মূলবিন্দুর সাপেক্ষে বলতে কি এই জায়গা। তাহলে আমি যদি এখান থেকে লাইন টান দিই, ধরো এটা হচ্ছে আর, এটা কি আমরা বলতেছি? আর। তাহলে আমি বলতে পারি না যে আমি ও পি পর্যন্ত গেছি? কি পর্যন্ত গেছি? ও পি। এতটুকু ক্লিয়ার? তুমি প্রসঙ্গ কাঠামো যদি না দাও কোনো সমস্যা নেই, তুমি যদি বলো মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, তাও হবে। তাহলে আমি যদি বলি এখন তোমাকে যে ধরো এই চিত্রটা, তো তোমরা তো মোটামুটি বুঝতে পারছো, হ্যাঁ? আমি এই চিত্রটা আরেকটু সুন্দর করে যদি এখানে লিখি, ধরো এটা আমি মিশাই ফেলতেছি, হ্যাঁ? এটা আমি এই জায়গা দিচ্ছি, কোন জায়গা? এই জায়গা।
তাহলে আমি দেখলাম দিছিলাম কি দিছিলাম ও এম প্লাস এম পি ইকুয়াল ওপি দিছিলাম না। আচ্ছা, এখন আমি যদি বলি এই জায়গাতে বস্তুটা আছে আমার, এই জায়গাতে থাকা মানে কি এতটুকু, আমি এতটুকুকে যদি বলি এ এক্স, মানে আমি ধরলাম এ একটা ভেক্টর, এখানে এ কি আমাদের ভেক্টর, এটা এক্স বরাবর গেছে কতটুকু এ এক্স পর্যন্ত, আর এতটুকু যদি ধরি আমরা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে এ ওয়াই, কি বলছি আমরা এ ওয়াই, এখানে কি ছিল পি এক্স ওয়াই। তাহলে আর এখান থেকে আমি যাওয়া শুরু করছি না এই পয়েন্ট থেকে, তাহলে এখানে আমি ডট ডট দিই, তারপর স্মরণ হয়েছে কতটুকু, আমার স্মরণ হয়েছে এতটুকু, আমি দিলাম এটা এ ভেক্টর, কি দিলাম আমরা এ ভেক্টর। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি যে ওপি, এখানে কি ছিল আমাদের ও, এখানে কি ছিল এম, আমি যদি বলি যে ওপি কে আমরা এ ভেক্টর দিলাম, ওপি এখানে দেখো তো বলতেছি না আমরা ওপি ভেক্টর ইকুয়াল টু কি আমাদের এ ভেক্টর, ও এম সমান কি ভেক্টর আমাদের এক্স, আর এম পি ভেক্টর সমান কি লিখতেছি আমরা এ ওয়াই, কি লিখতেছি আমরা এ ওয়াই ভেক্টর। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই তাহলে এরকম হয় না যে এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, অতএব এ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় আমাদের এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু সবাই বুঝছো অবস্থান ভেক্টর? তোমাদের অবস্থান ভেক্টর যদি তুমি চিন্তা করতে তোমার এগুলো লিখতে হবে না কিন্তু, ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। তোমার যদি বলে অবস্থান ভেক্টর বলতে কি বুঝায়, তুমি জাস্ট সংজ্ঞা দিলেই হবে, ঠিক আছে, এতটুকু দিলেই হবে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের দেখালাম যে আসলে মূলবিন্দু, যেহেতু আমি বলছি এখানে মূলবিন্দুটা আসলে কি, আমি একটা জায়গাতে যেটাকে আমি একটা পয়েন্ট ধরতে পারি, যে এই পয়েন্ট থেকে আমি সবগুলা হিসাব করব, ওটাই আমাদের কি মূলবিন্দু, ঠিক আছে। এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, কি লিখছে আচ্ছা, এবার চলো, এবার আমরা ডট গুণন, কি বলছি আমরা ডট গুণন বা স্কেলার গুণন বলতে কি বুঝায়। আমরা স্কেলার বলতে কি পড়ে আসছে, স্কেলার রাশি, স্কেলার রাশিতে শুধু কি থাকবে মান থাকবে, কিন্তু দিক থাকবে না, কি থাকবে না দিক থাকবে না। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে কি শুধু মান লাগবে আমার, তাহলে স্কেলার গুণনের ক্ষেত্রে আমি যদি গুণ করি তাহলে অবশ্যই কি পাবো, শুধু মান পাবো, দিক পাবো না, মনে থাকবে। তাহলে আমি বলতে পারি যে দুইটি ভেক্টরকে গুণ করলে, দুইটি ভেক্টর রাশিকে, দুইটি ভেক্টরকে বা দুইটি ভেক্টর রাশিকে
গুণ করলে যদি শুধুমাত্র মান পাওয়া যায়, কি বলছি আমরা, শুধুমাত্র কি পাওয়া যায়, শুধুমাত্র মান পাওয়া যায়, অথবা তুমি লিখতে পারো দুইটি ভেক্টর রাশি গুণ করলে যদি শুধুমাত্র মান পাওয়া যায়, অথবা লিখতে পারো যে, আমি এখানে আরেকটা লিখে দিচ্ছি, হ্যাঁ আমি দুইটাই লিখে দিচ্ছি তোমাদেরকে, যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাকে স্কেলার গুণন বলে, স্কেলার গুণন বলে। অথবা গুণ করলে যদি শুধুমাত্র মান পাওয়া যায়, তবে সেটাও লিখতে পারি আমরা স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে আমি দুইটা ভেক্টর নিলাম, ধরো এ একটা ভেক্টর, এবং বি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা, এটা হচ্ছে এদের সূত্র। এটা আমরা কি পাই, সংজ্ঞা থেকে পাই। তাহলে এখন দেখো যে এ একটা পয়েন্ট মনে করো, এখান থেকে আমি এদিকে একটা এ ভেক্টর দিছি, এদিকে একটা দিছি বি ভেক্টর, কি দিছি আমরা, বি ভেক্টর। এই এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, কি আমাদের থিটা। তাহলে এই দুইটা ভেক্টরের মান যদি আমরা কি করি, এ বি দুইটা ভেক্টরকে আমরা লিখি যে এ বি কস থিটা। এখন তুমি এ আর বি পাবা কোথায়, তুমি তো এখান থেকে অঙ্কে হচ্ছে মান পাবা, কিসের মান, তুমি অঙ্কে পাবা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান। তাহলে আমি এ ভেক্টর এবং বি ভেক্টর থেকে আমি এই জায়গাতে আসবো কেমনে, এই জায়গাতে আমি আসবো কিভাবে, আমরা সেটা দেখবো, একটু পরেই দেখবো, ঠিক আছে। যে আমি এ ভেক্টর থেকে আমি শুধু এর মানটা কিভাবে আমি নিয়ে আসবো, সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? তানবীর, এটা কিসের ক্লাস? এটা ভাইয়া প্রথম পর্বের ফিজিক্স 1 ক্লাস। একটু দাঁড়াও, আমি একটু, আমার একটা টেক্সট আসছে, আমি একটু এতটুকু ক্লিয়ার সবার হয়েছে তোমাদের? আমরা কি বলছি এখানে, এ এবং বি দুইটা হচ্ছে ভেক্টর। আমি একটু বাংলা কথায় লিখে দিই এখানে, যে মনে করি এ এবং বি দুইটি ভেক্টর, দুইটি ভেক্টর রাশি, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা। এটা আমি লিখে দিলাম, আমি ওখানে ওখানে বলছিলাম এই জায়গাতে, বাট তোমাদের সুবিধার্থে লিখে দিলাম, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবার?
আচ্ছা, এখন আমাদের বলতে পারে যে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলতে কি বোঝায়। ক্রস গুণন বা ভেক্টর গুণন বলতে কি বোঝায়? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, যদি দুইটা ভেক্টরকে, কি বলছি, যদি দুইটা ভেক্টরকে গুণ করলে আমরা একটা ভেক্টর রাশি পাই, যদি দুইটা ভেক্টরকে গুণ করে আমরা কি পাই, একটা ভেক্টর রাশি পাই, তবে তাকে কি বলতেছি আমরা, ক্রস গুণন বলবো বা ভেক্টর গুণন। যদি দুইটি ভেক্টর রাশিকে গুণ করে একটি ভেক্টর রাশি পাই, পাওয়া যায়, তবে তাকে ভেক্টর গুণন বলে। এত ক্লিয়ার সবার? এত ক্লিয়ার? আচ্ছা, আমরা ভেক্টর গুণন, তারপরে হচ্ছে তোমার স্কেলার গুণন, এগুলো নিয়ে হচ্ছে আমরা আরো বিস্তারিত পড়বো। হ্যাঁ, আমি জাস্ট এগুলো হচ্ছে তোমাদেরকে টাস্ক দিয়ে যাচ্ছি, এগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আসে। তারপর আমরা যখন সংক্ষিপ্ততে যাব তখন ওখানে হচ্ছে দেখব যে ওখানে আরো কতটুকু বিস্তারিত পড়া যায়, ঠিক আছে। আবার আমরা হচ্ছে রচনামূলকের জন্য পড়বো, তারপরে ম্যাথমেটিক্যাল টার্ম আমরা হচ্ছে করব। এইবার আসো, আমি তোমাদের জাস্ট কোশ্চেনটা উঠাইনি। হ্যাঁ, বেগের ত্রিভুজ সূত্র, কি বলছি আমরা, বেগের ত্রিভুজ সূত্র। সূত্র বলতে কি বোঝায়? ওকে, এই কোশ্চেনটা তোমাদের সেমিস্টার ফাইনালে কতবার যে আসছে এটা বলে বোঝানো যাবে না ভাই, ঠিক আছে। তো এটার সংজ্ঞাটা আমরা পরে লিখব। এটা হয় সংক্ষিপ্ত আসে, না হয় অতি সংক্ষিপ্ত আসে, ঠিক আছে। তো আমরা ত্রিভুজ তো আঁকতে পারি, তাই না? ধরো এই একটা ত্রিভুজ নিয়েছি আমি, এ বি সি, এই একটা পয়েন্ট ধরে ফেলছি আমি, এটা আমাদের মূলবিন্দু। তা আমি এ থেকে গেছি বি, বি থেকে গেছি সি। দেখো তো এই ত্রিভুজের একটা, দুইটা, তিনটা বাহু আছে না আমাদের? তো তিনটা বাহুর, দেখো তো এই দুইটা আমার সন্নিহিত বাহু বলতে পারি না? আচ্ছা, এখন আমি জাস্ট এ থেকে বি এ গেছি, বি থেকে সি এ গেছি, এতটুকু সবার ক্লিয়ার না? আচ্ছা, দেখো তো আমি দিক উল্লেখ করছি না, আমি কোন দিকে যাইতেছি, আমি এ থেকে বি এর দিকে গেছি, আমি দিকও উল্লেখ করেছি, ঠিক আছে। তাহলে এটার সংজ্ঞাটা হবে এরকম, যদি কোনো ত্রিভুজের, যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহু
একই ক্রমে, দেখো তো একই দিকে না, এ থেকে বি, বি থেকে সি, একই ক্রমে দুইটা একই ক্রমে দিক রাশি নির্দেশ করে। দেখো তো দিক রাশি নির্দেশ করছে না? দিক রাশি কি বলছিলাম আমরা? যার দিক আছে। আচ্ছা, একই ক্রমে দিক রাশি নির্দেশ করে তার ত্রিভুজের কয়টা বাহু নিয়ে কাজ করছি আমি? দুইটা বাহু কি বলছে? একই ক্রমে দিক রাশি নির্দেশ করে। তো 3 নম্বর বাহুটা কি করবে? 3 নম্বর বাহুটা কি করবে? তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু, বিপরীত ক্রমে, কি বলছি আমরা? বিপরীত ক্রমে উহাদের বলতে কাদের? এই দুই বাহুর, ঠিক আছে? বিপরীত ক্রমে দিক রাশি দুইটার বিপরীত ক্রমে উহাদের বা দিক রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করে। অথবা তুমি লিখতে পারো এখানে বিপরীত ক্রমে উহাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে, অথবা বলতে পারো যে বিপরীত ক্রমে দিক রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটাই আমাদের বেগের ত্রিভুজ সূত্র। এখন তাহলে দেখো, আমার সংজ্ঞা থেকে আমি আরেকটু ক্লিয়ার করতেছি, ঠিক আছে? যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, কয়টা সন্নিহিত বাহু? দুইটা বাহু, ঠিক আছে? বাহু একই ক্রমে দিক রাশি নির্দেশ করে। একই ক্রমে মানে কি? একটার পরে একটা। দেখো তো এ থেকে বি এ গেছে, বি থেকে সি এ গেছে, তাহলে একটার পরে একটা না? তাহলে একই ক্রমে দিক রাশি নির্দেশ করতেছে আমার। তাহলে তৃতীয় বাহু কোনটা? এই বাহুটা বিপরীত ক্রমে দিক রাশি লব্ধির মান ও দিক নির্দেশ। বিপরীত ক্রমে যদি আমার, দেখো তো এই চিহ্ন এই দুইটা কি একই ক্রমে ছিল, তাহলে বিপরীত ক্রম কি হবে? এই চিহ্ন বিপরীত না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার এই দিকে চিহ্ন ছিল, তার মানে কি ঘুরে এদিকে আসতো না? তো সেই ক্ষেত্রে কি হবে? আমাদের বিপরীত হচ্ছে এইটা। বিপরীত চিহ্ন কোনটা? এইটা। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আমরা আরেকটু সামনে নামবো, নিচে। এতটুকু সবাই বুঝতে পারছো? একটু বলে জানাও, একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো একটু চেক দিয়ে আসি। আচ্ছা, গুড। এইবার ধরো আমরা ধরলাম যে এ থেকে বি পর্যন্ত এই রেখা বরাবর পি ভেক্টর কাজ করতেছে। কোন ভেক্টর? পি ভেক্টর। বি থেকে সি পর্যন্ত কাজ করতেছে কিউ ভেক্টর। কোন ভেক্টর? কি ভেক্টর? কিউ। এবং এই যে লব্ধি ভেক্টর কাজ করতেছে আর, কোন দিকে? এই দিকে। ওকে, তাহলে আমি এখান থেকে চিত্র থেকে লিখতে পারি। দেখো তো এরকম না? চিত্র হতে যদি সংক্ষিপ্ততে কোশ্চিন আসে, তাহলে তুমি এতটুকু দিবা। বেগের ত্রিভুজ সূত্র বলতে কি বোঝায়? এতটুকু দিবা, চিত্র দেওয়া তোমার দরকার নাই। যদি সংক্ষিপ্ত আসে, তাহলে সংক্ষিপ্ততে কোশ্চিনটা কিরকম হইতে পারে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, সংক্ষিপ্ততে এইটা আসে না, মেবি এটা রচনামূলকে আসে, ঠিক আছে? রচনামূলকে আসে এরকম যে প্রমাণ সহ যোগের ত্রিভুজ সূত্র বর্ণনা করো। যোগের কি বলছি? ত্রিভুজ সূত্র বর্ণনা করতে বলছে। তো ত্রিভুজ সূত্র বর্ণনা আমরা এখন করবো। জাস্ট সংজ্ঞা দিবা, তারপরে ওই চিত্রটা আঁকাবা। এখন চিত্র থেকে দেখো কি লিখতে পারি আমি? এ থেকে কোথায় গেছি? বি এ। তাহলে চিত্র থেকে লিখতে পারি না আমরা? এ থেকে বি, এই যে দেখো দিক দিয়েছি। এ থেকে কোন দিকে? বি এর দিকে। বি থেকে সি এর দিকে গেছি। বি থেকে কোন দিকে গেছি আমরা? সি এর দিকে। একই দিকে গেছি, তাহলে কি হবে? পজিটিভ। বি থেকে সি এর দিকে। এইবার বলো আমারে
সি থেকে এর দিকে আসছি না এ থেকে সি এর দিকে গেছি? আমরা এ থেকে সি এর দিকে গেছি, তাহলে কি আমাদের যদি সি থেকে এর দিকে আসতাম তাহলে প্লাস হইতো, পজিটিভ হইতো, কিন্তু আমরা কি উল্টা দিয়ে গেছি না? তাহলে কি হবে মাইনাস, মাইনাস কি হবে এ থেকে সি এর দিকে গেছে ইকুয়াল কি 0। অথবা তুমি লিখতে পারো এখানে যে যেহেতু বিপরীত হয়ে গেছে তাহলে তুমি এটাকে ওই পাশে লিখতে পারো, ঠিক আছে, অর অর লিখতে পারো এরকম যে এ থেকে বি এর দিকে গেছে প্লাস বি থেকে সি এর দিকে গেছে ইকুয়াল এ থেকে সি। ক্লিয়ার? এটা লেখা যে কথা এটাও সেম একই কথা। ওকে, এখন যদি আমি বলি যে এ থেকে বি এর দিকে কতটুকু বল কাজ করতেছে আমার, দেখো তো, আমি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে এ থেকে বি দিয়ে কতটুকু বল কাজ করতেছে? পি ভেক্টর কাজ করতেছে। কত ভেক্টর? পি। বি থেকে সি এ কত ভেক্টর, কোন ভেক্টর কাজ করতেছে? কিউ ভেক্টর ইকুয়াল এ থেকে সি এর আর ভেক্টর। লেখা যায়? এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম আমরা। কি দিলাম? 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো এখানে আমি এখান থেকে যদি লিখতে যাই তাহলে আমি লিখতে পারি এরকম, দেখো এ বি প্লাস বি সি। আমি যদি এইখানে ধরো আমার হচ্ছে এ থেকে সি এর দিকে গেছে বিধায় এখানে মাইনাস হয়েছে, কিন্তু যদি আমার সি থেকে এর দিকে আসতো, সি থেকে এর দিকে হইতো তাহলে কি এখানে প্লাস হইতো না? প্লাস হইতো। তাহলে আমি যদি এটাকে ঘুরাই দিই, সিটাকে যদি সামনে নিয়ে আসছি আমি, তাহলে এখানে কি প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে আমি লিখতে পারি এরকম যে প্লাস সি এ ইকুয়াল 0। এটাই হচ্ছে তোমার, এটাই কি আমাদের প্রমাণ সহ যোগের ত্রিভুজ সূত্রের বর্ণনা। ঠিক আছে, সংক্ষিপ্ততা আসলে তোমাকে এতটুকু হচ্ছে প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে, তুমি এই 2 লাইন লিখলেও হবে, তুমি জাস্ট এই সংজ্ঞা লিখে ওই চিত্র আঁকে এই 2 লাইন লিখলেও তোমার ফুল মার্কস পাবা। ঠিক আছে, তুমি যদি বলো যে আমি এই 2 লাইন লিখে সমীকরণ দিয়ে তারপরে এই লাইন থেকে করবো, তাও হবে। ওকে, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে তোমাদের? একটু কমেন্ট করো। আমি তোমাদের একটু কমেন্টগুলো চেক দিয়ে নিই। হ্যাঁ, ওকে অর্ণব ক্লিয়ার হয়েছে। এটা তোমাদের সংক্ষিপ্ত আসলে এতটুকু, অতি সংক্ষিপ্ত, আর অতি সংক্ষিপ্ত আসলে তাহলে এতটুকু, সংক্ষিপ্ত আসলে পুরোটা দিতে হবে। ওকে, আচ্ছা এইবার চলো এবার আমরা অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোশ্চিন দেখব, যেটা হচ্ছে তোমাদের রচনামূলক কোশ্চিনে মাস্ট বি আসে। ঠিক আছে, এটা রচনামূলকে কতবার আসছে, কতবার আসছে এইটা হচ্ছে বলার বাইরে। ওকে, অর্ণব জি ভাই, ওকে ওকে। আমরা ধরো এটাকে বলি ভেক্টর যোগের কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের আগে একটু বলের সামান্তরিক সূত্রটি লিখে প্রমাণ করো, বলের সামান্তরিক সূত্রটি লিখে প্রমাণ করো, অথবা বলতে পারে যে ভেক্টরের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো। ভেক্টরের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো। ওকে, আর একটু থাকতে পারে এর সাহায্যে
লব্ধির মান ও দিক নির্ণয় করো। এইটা রচনামূলকে মানে তোমাদের সময় আসবে, বলতেই পারো। তো এটা খুব ক্লিয়ার ভাবে বুঝবা, ঠিক আছে? সামান্তরিক, এটা সামান্তরিক আঁকি, জাস্ট দুইটা বাহু দেবো। ধরো এই একটা পয়েন্ট আমার, এটা একটা মূলবিন্দু ধরছি আমি, মূলবিন্দু থেকে এই পাশে একটা বল নিয়ে গেছি আমি, এটা হচ্ছে দিলাম এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ও, এটা এ। ওকে, আমি জাস্ট সামান্তরিকের কাজ কি, এদের সন্নিহিত বাহুগুলো কি হবে, একে অপরের সমান্তরাল হবে। এতটুকু ক্লিয়ার সবার? তো আমি ধরো এইটা দিলাম, আমার ও থেকে এ পর্যন্ত, এইদিকে আমার পি ভেক্টর কাজ করতেছে বা পি বল কাজ করতেছে। কি বল? পি বল। আমার এখান থেকে এইদিকে কাজ করতেছে কিউ বল। কত বল? কিউ বল। এবং পি এবং কিউ, এখানে দুইটা বল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ ধরলাম আমরা থিটা। কি ধরলাম আমরা? থিটা। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? এখন দেখো তো, এই সামান্তরিকটা, এই একটা বাহু, এই একটা বাহু, দুটা সন্নিহিত বাহু আমরা একই বিন্দু থেকে ক্রিয়া করছে না? একই বিন্দু থেকে কি অঙ্কন করা হয়েছে না? আচ্ছা, ক্লিয়ার। তাহলে চলো আমরা একটু সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিই, হ্যাঁ, বা সূত্রটা লিখে দিই। আগে সূত্রটা আমরা লিখি। কি বলছে? সূত্র। সূত্র বলছে কোন সামান্তরিকের একই বিন্দু হতে, দেখো তো আমরা এই একই বিন্দু না এটা আমাদের, তাহলে কি বলছে আমাদের? কোন সামান্তরিকের, কোন সামান্তরিকের, কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত, সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি, সন্নিহিত বাহু দুইটি, সন্নিহিত বাহু দুইটি যদি কোনো কণার উপর একই সময়ে, কোনো কণার উপর একই সময়ে, কোন কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি দিক রাশির মান, দুইটি কি বলছে আমরা, দুইটি দিক রাশির বা দুইটি রাশির দিক রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত, তাহলে কি বলছি, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণই উহাদের, সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।
করে। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। হ্যাঁ, এইবার একটা জিনিস দেখো, আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা ভেতরে ঢুকবো আস্তে আস্তে। আমি জাস্ট এই বাংলা কথাটা লিখে দিছি, এবার আমরা বুঝবো। হ্যাঁ, দেখো আমরা এখানে একটা কণা আঁকছিলাম প্রথমে, মনে আছে? একটা পয়েন্ট দিছিলাম এরকম, ধরো এই একটা কণা, বলছে কি কোন সামান্তরিকের একই বিন্দু হতে, এই একটা বিন্দু ধরছিলাম আমরা, এই একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি, কয়টা বাহু? দুইটা বাহু। দেখো এই একটা বাহু এদিক গেছে, এই একটা বাহু এদিক নিছিলাম, ক্লিয়ার? এই বাহু হচ্ছে কি আমাদের পি বল ক্রিয়া করতেছে, এই দিক কিউ বল ক্রিয়া করতেছে। তাহলে দেখো তো এইটা দিক দিয়েছে না যে কোন দিকে? ও থেকে এর দিকে, আর এটা ও থেকে, আমি যদি বলি এটা হচ্ছে দিলাম বি দিলাম, তাহলে ও থেকে বি এর দিকে। তাহলে দেখো তো বলছে যে সন্নিহিত বাহু দুইটি কোন কণার উপর একই সময়ে, এই কণার উপর দেখো তো এই দুইটা বাহু একই সময়ে ক্রিয়ারত দুইটি দিক রাশির মান ও দিক নির্দেশ করে, দুইটি মান ও দিক নির্দেশ করে। দেখো দুইটা দিক রাশির, এই দেখো দিক দেওয়া আছে না, তাহলে এই দিক রাশির একটা মান, পি হচ্ছে একটা বলের মান, তাহলে দিক রাশির কি মান এবং দিক কোন দিকে? এর দিকে, এবং কিউ একটা বল, তার মানে কি মান কোন দিকে? বি এর দিকে নির্দেশ করে। তাহলে ওই বিন্দু হতে, কোন বিন্দু? এই যে এই বিন্দু, ও বিন্দু, তাহলে কি এই বিন্দু হতে, ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে সামান্তরিকের কর্ণ আঁকতে হবে আমার। কর্ণ ইহাতে লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে কর্ণটা দেখো তো, ঠিক এভাবে কর্ণটা যাচ্ছে না? এই যে এটা আমার কি কর্ণ না সামান্তরিকের? তাহলে এই কর্ণটাকে আমরা বলছে, এই কর্ণটা হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করে। লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? আর দ্বারা। এবং এই লব্ধিটা ধরলাম আমরা, এই লব্ধিটা কি ধরলাম? যে এই পি, এই পি এর সাথে আলফা কোণ করছে, কত কোণ? আলফা কোণ করছে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, সবাই একটু ঝটপট বলো যে এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা। কারণ এতটুকু ক্লিয়ার হলে প্রমাণ যখন করতে যাব আমরা, তখন এটা আমাকে মিশাই ফেলতে হবে। এতটুকু ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? ওবায়দুল্লাহ রনি ক্লিয়ার। আচ্ছা, আর কেউ বলো ক্লিয়ার হয়েছে কিনা একটু। আচ্ছা, অর্ণব সরকার লিখছে যে ভাই তীর চিহ্নটা অনেক সময় উপরে, অনেক সময় উপর থেকে নিচের দিকে, আসলে ওই চিহ্নটা দ্বারা বোঝায় কি যে আমি কোন দিকে যাইতেছি। হ্যাঁ, ধরো আমি যদি একটা চিত্র আঁকালাম, ধরো এটা ও পয়েন্ট দিলাম, এটা এ পয়েন্ট দিলাম, এটা দিলাম বি পয়েন্ট। তাহলে আমি যদি ও থেকে এর দিকে যাই, ও থেকে এর দিকে যাই, তাহলে আমি হবে এরকম, ও থেকে এ এই দিকে। আমি যদি এ থেকে বি এর দিকে যাই তাহলে হবে এরকম, এ থেকে আমি কোন দিকে গেছি? বি এর দিকে। আর যদি আমি বি থেকে ওতে আসি, বি থেকে ওর দিকে আসি, তাহলে হবে আমার তীর চিহ্ন এরকম, বি থেকে ও এই দিকে। আর যদি আমি ও থেকে বি এ যাই তাহলে তীর চিহ্ন হবে এরকম, ও থেকে বি। মানে এটা বোঝায় যে আমি ও থেকে বি এর দিকে যাইতেছি। ক্লিয়ার? অর্ণব ক্লিয়ার হয়েছে তোমার? তাহলে আমি এটা মিশাই ফেললাম। হ্যাঁ, জাস্ট এবার হচ্ছে আমরা যাব কিসে? লব্ধির মান ও দিক নির্ণয় করতে যাব।
এই যে সামান্তরিকের সূত্রের আমরা সূত্রটা বাংলাটা যেটা পড়ছি আর কি, এইটা হচ্ছে অতি সংক্ষিপ্ততে আসবে, এটা অতি সংক্ষিপ্ততে আসে, ঠিক আছে, এটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু। আর এখন যেটা প্রমাণ দেখবো আমরা, এই সূত্র লেখার পরে, সামান্তরিকের সূত্র লেখার পরে তখন আমাদের কি এটা ফর্মুলাটা ড্রাইভ করতে হবে, ঠিক আছে, বা প্রতিপাদন করতে হবে, তাহলে আমাদের কি রচনামূলক হয়ে যাবে। ওকে, তাহলে এইবার দেখো এই চিত্রে এই থিটাটা কি ছিল আমাদের, পি এবং কিউ দুইটা বলের মধ্যবর্তী কোণ ছিল কি থিটা। তাহলে আমি যদি বলি এখানে জাস্ট আমি এটা একটু বাড়াই ফেললাম, আমি যদি এটা নিচে নামাই তাহলে দেখো তো, এটা দিলাম সি পয়েন্ট, কি দিলাম সি, এটা দিলাম ডি পয়েন্ট, কি দিলাম ডি। এইটা যদি পি হয়, এটা যদি পি রাশি হয়, এইটা যদি আমার পি হয় তাহলে এটাও পি, এটাও কি পি। এটা যদি কিউ হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের কিউ, এটাও কি কিউ। তাহলে এই দেখ এটা কি ছিল থিটা ছিল, এটা কি ছিল কিউ, এটা কি ছিল পি। তাহলে যদি এখানে আমি একটা কিউ আঁকি তাহলে এইটা কি হবে থিটা হবে। এতটুকটাকে বুঝি নাই, এতটুকু সবাই ক্লিয়ার, এটা সবাই ক্লিয়ার। তাহলে আমি এটাকেও থিটা লিখতে পারি না, থিটা। এইবার চলো আমরা এই চিত্রটা মানে একটু ঘিজিমিজি হয়ে গেছে তাই না, একটু বড় করে আঁকতেছি, একটু পরে ওয়েট কর, আগে হচ্ছে আমরা একটু বল বিভাজনটা দেখে আসি, ঠিক আছে। ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমরা ছোটবেলায় পড়ছিলাম এটা ত্রিভুজ আঁকি, এটা ধর এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা থিটা, এটা আর। তাহলে এই চিত্র থেকে আমি যদি লিখি এরকম, আমার আর এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, আর থিটার মান দেওয়া আছে, আমাকে এক্স এর মান বের করতে হবে, কি বলতে হবে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্সটা কি এখানে দেখতো, এখানে একটা জিনিস চিন্তা করবা, থিটা কোণের বিপরীত বাহু অলওয়েজ লম্ব, তাহলে আমার কোণ যদি এখানে হয় তাহলে ওয়াই কি আমাদের লম্ব, এক্স কি ভূমি, আমি এক্স এর মান বের করবো, তাহলে ভূমির সাথে কার সম্পর্ক, ছোটবেলায় পড়ছিলাম না এরকম টেন থিটা সাইন থিটা, তারপরে কি কস থিটা পড়ছিলাম, কস থিটা মানে কি পড়ছিলাম, কবরে ভূত আছে পড়ছিলাম না ছোটবেলায় 9 10-এ, কস থিটা তাহলে কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তাহলে আমি লিখতে পারি এরকম দেখো কস থিটা ইকুয়াল ভূমি কি আমার, ভূমিটা হচ্ছে এক্স, অতিভুজ কি আর, তাহলে এক্স এর মান যদি আমি নির্ণয় করতে চাই আর এ পাশে চলে আসলে কি হয় আর ইন্টু কস থিটা, লেখা যায়, লেখা যায়। এতটুকু ক্লিয়ার সবার, একটু আমাকে জানাও। আবার দেখ আমি যদি ওয়াই এর মানটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এটা কি লম্ব, লম্বর সাথে সম্পর্ক আর সাইনের, তাহলে কি সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি বলি সাইন থিটা ইকুয়াল লম্ব কি ওয়াই, অতিভুজ কি আর, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লেখা যায় আর সাইন থিটা। এতটুকু ক্লিয়ার সবার। ওকে, এইবার বল আমাকে এই চিত্রে আমি এইখানে একটা দিলাম, এইখানে দিলাম হচ্ছে আর, এইটা দিলাম থিটা, কি দিলাম থিটা।
এই ওয়াই এখানে আছে, এখন আমি জাস্ট ওয়াইটাকে এখান থেকে ধরে এই জায়গাতে বসাই দেব। এই ওয়াই আর এই ওয়াইটা কি সেম, ওকে। তাহলে আমি যদি এই ওয়াই এর মান চিন্তা করি, তাহলে এই ওয়াই সমান আমরা কি লিখতে পারি দেখতো, আর সাইন থিটা, আর এই এক্স সমান লিখতে পারি দেখতো আর কস থিটা। লেখা যায় এতটুকু। দেখ কোণের বিপরীত বাহু কি লম্ব, তাই কি সাইনের সাথে সম্পর্ক এই যে, কোণের সাথে যার সাথে কোণ থাকবে সেটা কি ভূমি, এই সম্পর্ক এই যে এখান থেকে ড্রাইভ করে নিয়ে আসছি। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছিস একটু বলতো ভাই? এতটুকু সবার ক্লিয়ার? ওকে, আমি এই চিত্রটা বিশাল বড় করে আঁকাইতেছি, হ্যাঁ, এই জায়গাতে। এটা কি আমাদের ও, এটা এ, এটা ডি সি বি। একটা কর্ণ গেছে, এটা দিচ্ছিলাম আমরা পি বল, এইটা দিচ্ছিলাম আমরা কিউ বল। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল থিটা, এইটা ছিল আমাদের লব্ধি বল আর। এই লব্ধি বলটা পি এর সাথে আলফা ডিগ্রি কোণ করছিল। এইটা যদি কিউ হয় এটা হবে কিউ, ওকে। তাহলে এই রেখার সাথে এটা কত কোণ করছে থিটা, কারণ এইখানে দেখ এইটা যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, আমি যদি এটা এক্স অ্যাক্সিস ধরি, ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা কি লম্ব আছে না 90 ডিগ্রি, এই এক্স অ্যাক্সিসের সাথে যতগুলো লম্ব করবি সবগুলো 90 ডিগ্রি হবে, ওকে। তো এখন আবার একটা এক্স অ্যাক্সিস দিলাম, এই সাইড ধর এটা আছে থিটা, কি আছে থিটা। এই রেখার সমান্তরালে যতগুলো রেখা টান দিবি সবগুলাই এই এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণ করবে, থিটা থিটা থিটা। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে পি এর সাথে যদি এই কিউ থিটা ডিগ্রি কোণ করে, তাহলে এই রেখার সাথে কি এই কিউ বলটা কি করছে থিটা ডিগ্রি কোণ করছে। আচ্ছা, এটা তাহলে মিশাই দিলাম, হ্যাঁ। এখন আমারে বল এই জায়গাতে চিত্র হতে আমি যদি এ সি ডি একটা ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজ এ সি ডি হতে কিরকম হবে দেখতো, এটা থিটা, এটা কিউ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, লেখা যায়? তাহলে তো এইটা কোণ করছে, এর বিপরীত বাহু কোনটা, এইটা কি ডিসি। তাহলে ডিসি সমান লেখা যায়, দেখ একবারে সূত্র ড্রাইভ করে দেখাইতেছি আমি, হ্যাঁ, আরেকবার যাতে তোদের ক্লিয়ার হয়ে যায়। এইটা লম্ব, আমার কোণের বিপরীত বাহু কি লম্ব, লম্ব কার সাথে সম্পর্ক, সাইনের সাথে সম্পর্ক। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব কতটুকু, এটা লম্ব না, এটা কতটুকু ডিসি ডিভাইডেড বাই অতিভুজকে কিউ, কিউ। তাহলে আমরা লিখতে পারি দেখতো ডিসি ইকুয়াল লিখতে পারি
সাইন কিউ ইন্টু সাইন থিটা লেখা যায়। সিমিলার ভাবে আমরা লিখতে পারি এডি একইভাবে লিখতে পারি আমরা cos থিটা ইকুয়াল টু ভূমি কে এডি এডি বাই কিউ। তাহলে আমরা লিখতে পারি যে এডি ইকুয়াল কিউ cos থিটা। এতটুকু লেখা যায়। এতটুকু তুই পরীক্ষার হলে না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, জাস্ট তোকে বোঝানোর জন্য আমি দিচ্ছি। আমি এবার চিন্তা করবো আমার মেইন যে সূত্রের প্রতিপাদন, এবার যাব আমি চিন্তা করলাম ধর ও সি ডি একটা ত্রিভুজ কল্পনা করব আমরা। তাহলে এখানে ত্রিভুজটা আঁকায় আমি, এইখানে একটা, এই যে দেখতো ও সি ডি ত্রিভুজটা আঁকালে এরকম হয় না? তাহলে এইটা কি ছিল আমাদের আর, এটা ছিল ও, এটা ছিল কি কিউ, এটা কি ছিল থিটা, এটা কি ছিল আলফা, এটা কি ছিল পি, এখানে কে ছিল এ, এখানে কি ছিল ডি, এখানে কি ছিল সি। তাহলে এখন ও ত্রিভুজ ও সি ডি হতে পিথাগোরাসের সূত্র অনুসারে অথবা তুই ত্রিভুজের সূত্র অনুসারে করতে পারিস। আমি ও থেকে ডিতে গেছি, ডি থেকে সিতে গেছি, তারপরে কি করছি আবার ও থেকে সিতে গেছি। তাহলে আমরা লিখতে পারি না এরকম পিথাগোরাসের সূত্র অনুসারে ও সি এর উপর স্কোয়ার ডিভাইডেড ইকুয়াল ও ডি এর উপর স্কোয়ার প্লাস ডি সি এর উপর স্কোয়ার। এতটুকু কে বুঝি নাই? এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কেন একটু সবাই বল। একটু কমেন্ট কর, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো। আচ্ছা, ওসি, ওসির মান কত আর, তাহলে আমি আর এর উপর স্কোয়ার দিতে পারি, ঠিক আছে, ইকুয়াল ও ডি, কি বলছি আমরা ও ডি। দেখতো ভাই ও ডি কে লেখা যায় এরকম ও এ প্লাস এডি এর উপর স্কোয়ার। আমি যদি একটা দাগ দিই আমার এখান থেকে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, তাহলে আমি ও ডি সমান লিখতে পারি, দেখ ও আর এ প্লাস এডি, এই দুইটা যোগ করলে কি আমরা ওডি পাবো না? তাহলে আমরা এতটুকু লিখতে পারি। আচ্ছা, প্লাস ডিসি, ডিসির মানে আমরা এখানে বের করে রাখছিলাম না, কিউ সাইন থিটা, তাহলে বসাই দিই কিউ সাইন থিটা এর উপর স্কোয়ার। তাহলে এখন দেখ আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার না এটা? তাহলে লিখতে পারি আমরা ও এ এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি এর উপর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। লেখা যায় এতটুকু। এবার দেখ আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা ও এ, ও থেকে এ পর্যন্ত মান কত পি, কত পি, তাহলে পি এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এর মান কত পি ইন্টু এডির মান কত, দেখ তো এডির মান এখানে বের করে রাখছি না, কিউ কস থিটা, কিউ কস থিটা প্লাস এডির মান কত কিউ কস থিটা। তাহলে
কিউ কস থিটা এর উপর কি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন দেখ এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস এটা কি লেখা যায় কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লেখা যায় লাইনটা। এবার দেখ এখান থেকে এতটুকু থেকে কিউ কমন যায় না আমার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিয়ে আমি থাকি কি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লেখা যায় 1। কত লেখা যায় 1। তোরা যখন ত্রিকোণমিতি করবি তখন হচ্ছে এটা সূত্র পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1। এই জায়গার মানটা কত 1। তাহলে অতএব লিখতে পারি আমরা আর আর রুট করে দেবো আর ইকুয়াল রুট ওভার স্কোয়ার দিক দিলে কি হয় রুট হয়, তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এইটাই হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্রের বর্ণনা। আরটা কি আমাদের লব্ধি, পিটা কি ছিল পি ছিল একটা বল, কিউ ছিল কি আরেকটা বল, আর এই থিটা কি এই পি আর কিউ এর মধ্যবর্তী দুইটা বলের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এই জায়গাতে কিন্তু গ্যাঞ্জাম লাগবে যে এই থিটার মানটা আসলে কি হবে, থিটার মানটা হবে এই যে পি বল এবং কিউ বল এই দুইটা বলের মধ্যবর্তী কোণকে থিটা। এতটুকু ক্লিয়ার সবার, এতটুকু বুঝতে পারছিস? এটাই লব্ধির মান নির্ণয় করার সূত্র। এতটুকু সবার ক্লিয়ার? আমি একজন না যে কয়েকজন লাইভে আছে সবাই কমেন্ট করবি যে এইটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমি সামনে আগাবো, আদারওয়াইজ আগাবো না। আচ্ছা, তাহলে আমি এতটুকু মিশাই ফেললাম। হ্যাঁ, তাহলে আমাদের লব্ধির মান কি নির্ণয় করা শেষ। এখন কি লাগবে আমার, দিক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, দিক। আচ্ছা, আমি মিশাই দিছি পুরোটা, তাহলে তোদেরকে একটু জাস্ট এখানে লিখে রাখি। আমরা কি পাইছিলাম, ডিসি ইকুয়াল টু পাইছিলাম কিউ সাইন থিটা, আর এডি সমান পাইছিলাম কিউ কস থিটা। এই জায়গাটায় দিয়ে এখানে লেখা ছিল, কিন্তু এই জায়গাতে লেখা ছিল, ঠিক আছে। এবার দিক দেখতো ভাই, এটা আমার এই আলফা বলতেছে না, এটা হচ্ছে আমার দিক, ঠিক আছে। এই আলফাটা আমার কার সাথে ভূমি করছে, কোন করছে কার সাথে। আমি যদি বলি যে ও সিডি ত্রিভুজ হতে, দেখতো আমি এই লম্ব, এটা এখন লম্ব না, এখন মনে কর এটুক নাই, ওকে। তাহলে এই যে মনে কর এই জায়গাতে হচ্ছে কি আমাদের, তাহলে আমার এখান থেকে ও আর ডি কি ভূমি, আর সিডি হচ্ছে লম্ব।
তাহলে আমরা ভূমি আর লম্ব কি করি, আমরা ভূমি আর লম্ব জানি না? তাহলে ভূমি আর লম্ব যদি আমি জানি তাহলে দেখ এখান থেকে লেখা যায় আমরা ভূমি আর লম্বের সাথে কার সম্পর্ক, ট্যানের সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি কি ট্যান থিটা। এখন কি থিটা হবে? দেখতো আমি এটা কি করছে, আলফা কোণ করছে না, আমি আলফা কোণের মান বের করতেছি। কিসের কোণের মান? আলফা কোণের মান। তাই আলফা কোণের মান যদি আমি বের করতে যাই তাহলে আমাদের কি লিখতে হবে, ট্যান আলফা। ট্যান আলফা ইকুয়াল কি লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখ এখানে যে ট্যান আলফা ইকুয়াল লেখা যায় লম্বকে, লম্ব হচ্ছে এই চিত্রে কে ডিসি, ভূমিকে ওডি। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু লেখা যায় ডিসির মান কত পাইছি আমরা, কিউ সাইন থিটা। আর ওডির মান পাইছি কতটুকু, আমরা ওডির মান পাইছি, ওডি সমান কি লেখা যায় আমার দেখতো, ও এ প্লাস এডি লেখা যায়। তাহলে এখন দেখ যে ট্যান আলফা ইকুয়াল লেখা যায় কিউ সাইন থিটা ডিভাইডেড বাই ওডি কে পি প্লাস কিউ কস থিটা, কিউ কস থিটা। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এটা হচ্ছে আমাদের দিক নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে? যে এই লব্ধি বলটা আমার, এই লব্ধি বলটা পি এর সাথে কত ডিগ্রি কোণ করে আমার লব্ধির মানটা ক্রিয়া করতেছে, তখন এটা। তাহলে আমি কিউ এর মান জানি, থিটা জানি, পি জানি, কিউ জানি, থিটা জানি, আলফা বের হবে না? হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। আর সামনের দিন আমরা হচ্ছে ম্যাথ করব। তোমরা হচ্ছে যারা আজকে যতটুকু ক্লাস নিয়েছি এটা সুন্দর করে নোট করে কালকে হচ্ছে তোমরা আমাদের ওই যে গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আজকের ক্লাসে তাহলে তোমরা সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আর কি, ওখানে হচ্ছে একটু কষ্ট করে নক দিবা যে কোন জায়গাটা বোঝো নাই, ওটা ছবি তুলে একটু ওখানে পাঠিয়ে দিবা, আমরা ওখানে বিষয়টা ক্লিয়ার ডিসকাস করে ফেলবো, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে। আর কোনো কিছু আছে কারো জানার থাকলে বলো। ওবায়দুল্লাহ রনি, তুই যেন কি বলছিলি যে একক ভেক্টর কি, এটা বুঝিস নাই তাই না? ধর এই একটা ভেক্টর ধরলাম আমি, হ্যাঁ, তো একক ভেক্টরটা আসলে কি? একক ভেক্টর হচ্ছে যে আমরা যখন এই ভেক্টরের মান যদি আমার এক হয় অথবা একক হয় তখন তাকে আমরা একক ভেক্টর বলতেছি। অথবা আরেকভাবে বলা যায় যে কোনো ভেক্টর, এই একটা ভেক্টর, তো কোনো ভেক্টরের মানকে যদি আমি, কোনো ভেক্টরকে যদি আমি সেই ভেক্টরের মান দিয়ে আমি যদি ভাগ করি
এবং সেই মানকে আমরা কি বলি, একক ভেক্টর বলি। সেই মানকে একক ভেক্টর বলি। তাহলে আমি কি বলতেছি যে এ আমার একটা ভেক্টর, এ কি আমাদের একটা ভেক্টর, আর এই ভেক্টরের মান হবে এরকম, শুধু এর মানটা হচ্ছে কি এর মান, ঠিক আছে। তো কোনো একক ভেক্টরকে যদি কোনো একক ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে যেই মান পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে, তাহলে আমি একক ভেক্টরকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে ভেক্টর কোনটা ছিল, এ ভেক্টর। এ ভেক্টরের মান কি এ। ওকে, আমরা এ ভেক্টর থেকে কিভাবে এটা বের করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ঠিক আছে, ওবায়দুল্লাহ, রনি, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আজকে ক্লাসে মোটামুটি অতি সংক্ষিপ্ত আমরা আলোচনা করছিলাম, আর হচ্ছে আমরা দুইটা হচ্ছে সূত্র দেখছি আর কি, মোটামুটি আর কি, যে লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, আর আরেকটা দেখছি আমরা tan আলফা ইকুয়াল কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। এই দুইটা আমরা দেখছি। এখন বিষয় হচ্ছে যে আমি কিন্তু বারবার বলতেছি এই যে থিটা, এই জায়গা থেকে তো ঝামেলা হবে। ঠিক আছে, মানে এই থিটাটা আসলে কিসের মান, এটা হচ্ছে পি আর কিউ, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ না পি আর আর এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো এই জায়গাতে কি করতে হবে না, এই জায়গা কিন্তু মোটেও কোনো ধরনের কি করবি না, টেনশন করবি না। ঠিক আছে, এইখানে যে থিটা থাকবে এটা অলওয়েজ এই পি আর কিউ দুইটা বলের মধ্যবর্তী কোণ, মনে থাকবে এটা। আচ্ছা ওবায়দুল্লাহ রানী, তোদের হচ্ছে যখন তোরা পেইড ব্যাচের না, তোদের হচ্ছে পেইড গ্রুপ যেগুলো আছে ওই পেইড গ্রুপের ক্লাসগুলো আলাদাভাবে হবে। ঠিক আছে, ওগুলা মেবি গুগল মিটে হবে তোদের। আচ্ছা, আর কারো কিছু জানার আছে? তো ক্লাস মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে তাই না? কতক্ষণ? 1 ঘন্টা 40 মিনিট, এই অনেক সময় হয়ে গেছে। তা আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, তারা কি বলছে, যারা ক্লাসগুলো হচ্ছে করতেছস তারা হইতেছে গ্রুপে হচ্ছে নোট করে পোস্ট করে দিবি। ঠিক আছে, কালকের ভিতরে পোস্ট করবি তো। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ তোমাদের হচ্ছে যারা এখনো আমাদের হচ্ছে পেইড কোর্সে ভর্তি হও নাই, তোমাদের জন্য একটা বিষয় অ্যানাউন্স করে দিই যে আমাদের হচ্ছে পেইড ব্যাচের 5 তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। হ্যাঁ, অফারের ডেটটা আর কি। তো আমাদের কোর্স ফি হচ্ছে প্রথম বর্ষের জন্য 1250 টাকা, তৃতীয় পঞ্চম সপ্তমের জন্য 1350 টাকা। এখানে তোমরা পাবা একটা সাজেশন বই ফ্রি পাবা আমাদের পক্ষ থেকে এবং একটা টি শার্ট পাবা। ঠিক আছে, আর ক্লাস করার পরে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের পেইড কোর্সের যে স্টুডেন্ট আছে তাদের জন্য তো হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছেই, যে টেলিগ্রাম গ্রুপে সকল ধরনের ডিসকাশন হবে। ঠিক আছে, তো এই অপরচুনিটি তোমরা যারা মিস করতে চাও না তারা দ্রুত 5 তারিখের ভিতরে ভর্তি হয়ে যাবা। ওকে,
আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট কোনগুলো আছে আসলে প্রথম পর্বে সকল টেকনোলজির স্টুডেন্ট ভর্তি হতে পারবে, আর তৃতীয় পঞ্চম সপ্তমের জন্য মেকানিক্যাল, পাওয়ার, আরএসসি এবং সিভিল কনস্ট্রাকশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।